সেকেন্ড যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন, আমার ধারণা এখানেও সেনাপ্রধান হয়তো বুঝাতে চেয়েছেন যে রাজনৈতিক দলগুলি আছে মেইন স্ট্রিম, তারা যাতে সবাই পার্টিসিপেট করে। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি আওয়ামী লীগকে এখন কিভাবে ডিল করবেন? তো হুম। বিডিআর এর তো ওখানে একটা অলরেডি তদন্ত হচ্ছে। এর আগে হাসিনার আমলের যে তদন্ত হয়েছে সেই তদন্ত নিয়ে অনেক কথাবার্তা আছে, হুম। এবং সেটা যে ভালো তদন্ত হয় নাই এটা আমরা সবাই জানি। তো এখন মেজর জেনারেল ফজলুর রহমান সাহেব, উনি অত্যন্ত চৌকস একজন আর্মি অফিসার, আমরা তাকে চিনি, খুবই সাহসী মানুষ। তাকে প্রদান করে যে তদন্ত কমিটি হয়েছে, ওনারা তদন্ত করে রিপোর্ট দিবেন। তো কাজী এটা নিয়ে আমার মনে হয় না, এখানে আমি মাননীয় সেনাপ্রধানের একটু দৃষ্টি আকর্ষণ করব যে এটা নিয়ে বোধহয় তার বক্তব্য এভাবে বলা ঠিক হয় নাই। তিনি হয়তো মিন করছেন যে বিডিআর এর যে ম্যাসাকার হয়েছে, এখানে ভিকটিম তো আসলে আর্মিরা হয়েছে, আর্মি অফিসার রয়েছে। এইটা হয়তো তিনি মিন করছেন যে এখানে আর্মি অফিসাররা এই ম্যাসাকার করে নাই, আর্মি অফিসাররা বরং ভিকটিম হয়েছে। কিন্তু সাথে সাথে এটা যদি বলতো, তাহলে হয়তো একটা যে কনফিউশন জনগণের মধ্যে হয়েছে, এই কনফিউশন না, সেটা হচ্ছে যে এর বাইরেও, এর বাইরেও কোন শক্তি, দেশি বা বিদেশি, রাজনৈতিক বা অরাজনৈতিক শক্তি জড়িত থাকতে পারে। তো কাজী এই রকমের একটা যদি বক্তব্য উনি দিতেন, তাহলে এই কনফিউশনটা তৈরি ঠিক হতো না। আছে, ঠিক এবং আছে। মানুষের মধ্যে মানুষের মধ্যে ব্যাপকভাবে এই ধারণা আছে যে এটা শুধু বিডিআর একা করে নাই, বিডিআর কে ইউজ করা হয়েছে। ওই সকল ডাল ভাত, ওইটাকে বিডিআর এর মধ্যে একটা অসন্তোষ ছিল, সেটাকে ইউজ করা হয়েছে। স্টিল অ্যাগেইন আমি বলছি যে যে জেনারেল জেনারেল ফজলুর রহমান সাহেবের নেতৃত্বে যে তদন্ত কমিটি হয়েছে, আমরা হোপফুল যে একটা যথাযথ তদন্ত আমরা পাবো, কি ঘটছে, কারা ঘটিয়েছে এবং হুম। কিভাবে তারা পালিয়ে গেছে, সেই সম্পর্কে আমরা পাবো এবং এরপরে আমরা বুঝতে পারবো। আর সেকেন্ড যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন, আমার ধারণা এখানেও সেনাপ্রধান হয়তো বুঝাতে চেয়েছেন যে রাজনৈতিক দলগুলি আছে মেইন স্ট্রিম, তারা যাতে সবাই পার্টিসিপেট করে। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি আওয়ামী লীগকে এখন কিভাবে ডিল করবেন? কারণ আওয়ামী লীগের নেতারা গণহত্যা করেছে ব্যক্তিগতভাবে, মন্ত্রী হিসেবে, এমপি হিসেবে। এট দ্য সেম টাইম আওয়ামী লীগ পার্টি হিসেবেও কিন্তু দায় এড়াতে পারেন। পার্টি হিসেবেও আওয়ামী লীগ এই গণহত্যার সাথে জড়িত ছিল। কাজী যাদের ব্যাপারে স্পষ্ট প্রমাণ আছে, অভিযোগ আছে, তাদেরকে দায় মুক্তি দেয়া যাবে না। এবং এই কারণে অন্তত এখন, এই সময়, অন্তত আগামী 30 বছরে অ্যাজ এ পার্টি আওয়ামী লীগের কে উচিত হবে না কোনোভাবেই যে এইখানে এই নির্বাচনে প্রতিযোগিতা করা। এবং এই জন্য আমি এর আগেও আপনার টকশোতে বলেছিলাম, উচিত ছিল সাউথ আফ্রিকার মতো একটি ট্রুথ এবং রিকনসিলিয়েশন কমিশন গঠন করা। তার কারণ হচ্ছে আওয়ামী লীগের মধ্যেও একটা বড় অংশ আছে শুধু সাপোর্টার, তারা কোনো অন্যায় করে না, জাস্ট ভোট দেয়। এখন আপনি এদেরকে কি হয়রানি করবেন, এদের বিরুদ্ধে মামলা দিবেন? এটা তো অন্যায় হবে। যারা অপরাধ করেছে, যারা অন্যায় করেছে, যারা মানুষ হত্যা করেছে, যারা আর্সন করেছে, যারা আয়নাগর তৈরি করেছে, আয়নাগর তৈরিতে সহযোগিতা করেছে, তাদেরকে আইনি প্রক্রিয়া এনে তাদের বিচার করতে হবে। এবং আমি আপনাকে সর্বশেষ জোর দিয়ে বলি সাগর ভাই, আপনি যত কিছুই বলেন না কেন, যে বিচারের কথা বলা হচ্ছে, এই বিচার যদি আপনি করতে না পারে আজকে গভর্নমেন্ট, সেটা সেনাপ্রধান হোক, সেনাপ্রধানের সহযোগিতাও সেখানে থাকতে থাকবে, আর এই সরকারের হোক, তারা যদি বিচার করতে না পারে আগে এই গণহত্যার বিচার, মোটা দাগে আয়নাগর, গুম খুন, ব্যক্তিগতভাবে হত্যাকাণ্ড বাদ দিলেও 3টি গণহত্যা আওয়ামী লীগ করেছে, শেখ হাসিনা করেছে। একটা হচ্ছে বিডিআর ম্যাসাকার করেছে, শাপলা চত্বরে হত্যা করেছে, হত্যাকাণ্ড করেছে। আর থার্ড, জুলাই আগস্টে ছাত্র জনতাকে হত্যা করেছে। এই হত্যার বিচার হতে হবে। এই বিচার যদি করতে না পারে এবং সেটার যদি অগ্রগতি না হয়, সেটা যদি দৃশ্যমান না হয়, তাহলে জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হবে, ক্ষোভ থাকবে। আপনি যত গুড গভর্নেন্স করেন আর যাই করেন না কেন, মানুষ এখনো কিন্তু এইটা ভুলে নাই, রক্তের দাগ এখনো শুকায় নাই। কাজে আমরা চাই ভবিষ্যতে যাতে এরকমের কোন স্বৈরাচার প্রতিষ্ঠিত হতে না পারে, ভবিষ্যতে কোন ফেসিবাদ প্রতিষ্ঠা হতে না পারে, কোন রাজনৈতিক দল অথবা কোনো ব্যক্তি এরকমের যাতে কোনো ফেসিবাদ প্রতিষ্ঠা করতে না পারে। আমরা চাই একটা লিবারেল ডেমোক্রেটিক স্টেট, ইনক্লুসিভ স্টেট, যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষ নাগরিক অধিকার ভোগ করবে, সংবিধান প্রদত্ত যে ফান্ডামেন্টাল রাইটস আছে সেটা তারা ভোগ করতে পারবে। এই জন্যই বলা হচ্ছে যে নতুন বন্দোবস্তের কথা। কারণ আমরা যদি আবার ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ানে ফিরে যাই, যে আগে আওয়ামী লীগ ছিল, কালকে আবার এক্স ওয়াই জেড আসবে, তারা আওয়ামী লীগের মতো আচরণ করবে, এটা আমরা প্রত্যাশা করি না।
এই জন্য গভর্নমেন্টকে এই দিকে নজর দিতে হবে। এটা যদি সম্ভব না হয়, আবার যদি সেই আবার আগের মতো আমরা আগের জায়গায় চলে যাই, এটা জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। কাজে আমার শেষ কথা হচ্ছে, আমরা চাই বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এবং যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি আছে, নির্বাচন কমিশন থেকে শুরু করে জুডিশিয়ারি, তারপর পাবলিক সার্ভিস কমিশন, এরপর অন্যান্য যে ইনস্টিটিউশন গুলি আছে, পার্লামেন্ট, তারা যথাযথভাবে রোল প্লে করবে। যেমন যেমন সম্ভবত পাটোয়ারি মহোদয় উনি বলেছিলেন যে ইনস্টিটিউশন যদি শক্তিশালী না হয়, আপনি যত কথা বলেন কাজ হবে না। ইনস্টিটিউশনকে শক্তিশালী করতে হবে, ইনস্টিটিউশনালাইজেশন করতে হবে। ব্যক্তি আসবে, ব্যক্তি যাবে, কিন্তু ইনস্টিটিউশন সাস্টেইন করবে। আর যদি ইনস্টিটিউশন সাস্টেইন করে, ইনস্টিটিউশন যদি শক্তিশালী হয়, তাহলে কোনো স্বৈরাচার প্রতিষ্ঠিত হবে না। আমরা বিশ্বাস করি যে গণতান্ত্রিক রাষ্ট্রের বাইরে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া আমাদের এই সমস্যার সমাধান সম্ভব নয়। ইন্টারনালি নয়, এবং এক্সটার্নালি অন্য কোন রাষ্ট্র, এবং বিশেষ করে আমরা ভালোভাবে জানি আমাদের থ্রেট কারা, তাদের থ্রেটকে যদি আমাদেরকে জেপার্ডাইজ করে দিতে হয়, থ্রট করতে হয়, তাহলে অবশ্যই আমাদের ইন্টারনাল ডেমোক্রেসিকে শক্তিশালী করতে হবে এবং জনগণের মধ্যে ঐক্য আনয়ন করতে হবে। আমি পলিটিক্যাল পার্টির উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা একে অপরের সমালোচনা করেন, নিন্দা করেন, ভোটের জন্য আপনারা মোবিলাইজ করেন, পিপলের কাছে যান, কিন্তু কোন অবস্থাতেই এমন কোন আচরণ করবেন না যা দেশ এবং জাতির স্বার্থের বিরুদ্ধে যায়। যদি সেটা যায়, তাহলে আওয়ামী লীগকে যেভাবে আস্থা করে নিক্ষেপ করেছে এই ছাত্র জনতা জুলাই আগস্টে, ঠিক আপনি যেই হন না কেন, আপনার যদি আজকে 90%, এমনকি 95% ভোটও থাকে, জনগণের চেঞ্জ হতে কিন্তু 1 মিনিটেরও সময় লাগবে না, ওটা 5%-এ কিন্তু চলে আসবে। কাজে রাজনৈতিক দলগুলিকে, পলিটিক্যাল প্র্যাকটিশনার্স, পলিটিশিয়ানস যারা আছেন, তাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যদি সেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে না পারেন, ইউ উইল ইউ উইল হ্যাভ টু পে দ্য প্রাইস। আমরা চাই না আর কোনো প্রাইস দিতে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। একদম একদম পুরোপুরি আপনি পুরো বিষয়টাকেই তুলে ধরেছেন। অতীত, বর্তমান আর ভবিষ্যতে কি হতে পারে কোনো ভুল হলে সেটিকেও আপনি তুলে ধরেছেন। প্রিয় দর্শক, আপনারা একমত কিনা জনাব অধ্যাপক এমডি নজরুল ইসলামের সাথে আপনাদের মতামত জানাবেন। আর কাল রাত 9টা 30 মিনিটে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো। জিলুর ভাই কিছু একটা বলতে চেয়েছিলেন মনে হয়। এক জি, এক এক আমি মিনিট বলতে চেয়েছিলাম 1 মিনিট। পাটারি সাহেব যেটা বলতে চাচ্ছিলেন যে গোয়েন্দার ব্যর্থতা ছিল বিডিআর ঘটনায়, সেটা স্বীকার করেন না কেন? আমি শুধু বলি যে উনি, ওনার কাছে হয়তো একটু তথ্যের ঘাটতি আছে কিনা। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম, উনি সেনাবাহিনী থেকে যে তদন্ত আদালত গঠন করা হয়েছিল সেটার হেড ছিলেন। তিনি বলেছেন যে আমি সাক্ষ্য যাদের নিতে চাই তারা অনেকে জেলে, আর বাইরে যাদের নাম আসছে, যেমন নানকের কথা, তাপসের কথা, আজমের কথা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ, উনি বলেছেন যে তাদের সহযোগিতা আমি পেলাম না, সরকারের সহযোগিতা পেলাম না সেনাপ্রধানের কাছে, এই বলে ওনার রিপোর্ট জমা দিলেন। এটা কি বড় প্রতিবাদ নয়? ওই সময় এত বড় একটা স্বৈরাজ শাসকের বিরুদ্ধে এইটুক পর্যন্ত যাওয়া, এটা কি বড় প্রতিবাদ নয়? আর একটা কথা বলি, ব্রিগেডিয়ার জেনারেল আজমি স্যার, ওনাকে যখন আয়না ঘরে নিয়ে যায়, প্রতিবাদ হয়েছে, হয়তো পাটোয়ারি সাহেবের নলেজে নাই, হয়তো ওইভাবে হয়নি। খান, মেজর খান মোহাম্মদ ফেরদাউস, বীর মুক্তিযোদ্ধা, উনার টাইম লাইনে গেলে এখন পাবেন। উনি বিনয়ের সাথে বলছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আজমিকে, ব্রিগেডিয়ার আজমিকে আপনি ছেড়ে দেন, ও বড় ভালো অফিসার, ও দেশের জন্য ক্ষতিকর কিছু না। ও একটা স্কুল খুলেছিল, সেটাও বন্ধ করে দিয়েছেন। ওর আমাকে পরিবার, একটু বলি, আমাকে 1 মিনিট একটু বলতে দিয়ে না যাবে না? ওকে ছাড়ার জন্য আমি বিনয়ের সাথে আপনার কাছে অনুরোধ করি। আর পাটোয়ারি ভাই বিজ্ঞ মানুষ, উনি বুঝবেন যে এরকম আমাদের যে ছোট্ট একটা চাকরি, মনের ভিতরে প্রতিবাদ থাকলেও অনেক সময় আমাদের বাল বাচ্চা পরিবারের কথা চিন্তা করে আমরা সবসময় বলতে পারি না, এটা সত্য কথা, মেনে নিতে। তবে গোয়েন্দা ফেইলিওর ছিল, সেটা তো বলা হয়েছে। আর এখানে বিডিআর এর সৈনিকরা হত্যা করেছে, ওইটাই উনি বোঝাতে চেয়েছে। আর যদি সেনা প্রধানের কথায় কেউ আহত হয়, একটা কথাই উনি শেষে বলেছেন নুরুল সাহেব, সেটা উনি হয়তো ব্যাখ্যা করে বোঝাতে পারেন যে বিষয়টা এইভাবে না। আর আমাদের যারা
জেনারেল উনি বলছেন যে এই জায়গায় আয়নাঘর হয়েছে, এটা কি কেউ জানতো না? যারা জানতো তারা নিশ্চয়ই ওই স্বৈরাচারের সাথে হাত মিলানো ছিল। প্রকৃত অর্থে দেখেন, আমার একটা টক শো আছে, দেখেন 33 জন দুর্নীতিবাজ জেনারেল আমি বলেছি যে তাদেরকে আটক করুন, তাদের বাড়ি তল্লাশি চালান, বস্তা ভরা টাকা পাওয়া যায় কিনা। এত নান্দনিক বিল্ডিং কোন থেকে করে, কোথায় এত টাকা পায়, কয় টাকার বেতন? আমরা তো কেউ জমিদারের ছেলে এই সার্ভিস আসে না। আমি সবসময় বলে আসছি, সবসময় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। ধন্যবাদ ধন্যবাদ এ কে এম পাটোয়ারি। আচ্ছা, আমি প্রথমত বললাম যে আমি জাহাঙ্গীর সাহেবের তদন্ত ব্যাপারে কথা বলি না। আমি বলছি যে এইটা তো সরকারকে অবহিত করার গোয়েন্দা সংস্থার দায়িত্ব ছিল, করে না এটা। তারপরে এই যে আমাদের অনেকেই জানে না ডিজিএফআই আর্মির না, ওরা জানি, আমরা জানি। শুনে না, এরাই হচ্ছে শুরু করে, জানি না এটা বলাটা আপনার ভুল। আমরা জানি না, শুনেন, ওটা ডাইরেক্ট রাষ্ট্রপতির আন্ডারে, প্রধানমন্ত্রী, ডিফেন্স মিনিস্টারের আন্ডারে না, ডিফেন্স মিনিস্টারের আন্ডারে। আমরা জানি না যে এটা বলেন না, আমরা জানি এটা ডাইরেক্ট ডিফেন্স মিনিস্টারের আন্ডারে। জানি হোক না, সাধারণ মানুষ মনে করে সবাই জানে, সবাই মনে করে জানে না, এটা ডাইরেক্ট ডিফেন্স মিনিস্টারের আন্ডারে, অর্থাৎ প্রধানমন্ত্রীর আন্ডারে। একসাথে যাবেন না, কাকে ডিজিএফআই তুলে নিয়ে। আচ্ছা, আমি একটা কথা বলি, আচ্ছা, তো সেটা তো ডিফেন্স মিনিস্টারের আন্ডারে, ডিফেন্স মিনিস্টার তো প্রধানমন্ত্রী থাকে। কিন্তু আমার বক্তব্য হলো ডিজিএফআই তো প্রত্যেকের চার্টার অফ ডিউটি আছে। এই মিরপুরের ওসি তো আর্মির, মানে এটা আর্মির তত্ত্বাবধানে নয়, এটা কিন্তু অফিসারগুলো তো আর্মির থেকে আসে। শুনেন, আমি একটা কথা বলি, না, আমি একটা কথা বলি আপনাকে, একটা শুনেন। কারণ এইগুলি আর্মি অফিসাররাই ওখানে যায়, ডিপোর্টেশনে যায় ওখানে। ওরা তো আলাদা কোনো জগৎ থেকে আসে না। আর্মির একই ট্রেনিং করে, একই এসএসবি করে ওখানে তারা পোস্টিং পায়। যারা সরকারকে বেশি দালালি করে আর্মি থেকে তো আসে। আর্মি তাহলে বেসিক, আর্মি যে বেসিক ট্রেনিংটা নেই, এটা কি জনগণের ট্যাক্সের টাকা? আর্মির সেনাপ্রধান নিয়ন্ত্রণ এক জিনিস, আমি নিয়ন্ত্রণের কথা বলতেছি। নিয়ন্ত্রণ আমার আপনারও নিয়ন্ত্রণে না। আমরা কিন্তু সমালোচনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় করতেছি, কিন্তু আর্মির নিয়ন্ত্রণে না থাকুক। আর্মি তো ভূমিকা রাখতে হবে যে তারা বর্ন অফিসার গুলো ওখান থেকে তো আসে, তাহলে তারা কি ঠিক শিখালো? আর্মির একটা কন্ট্রিবিউশন আছে, তাদের একটা দায়িত্ব আছে। তাদের অফিসার তো, তারা তো সারা বছরে ছিল আর্মিতে, এখন ডিপোর্টেশনে কয়েকদিন আছে। এটা তারা চরিত্র পরিবর্তন হচ্ছে, তাদের ইথিক্স মানতেছে না, সরকারের কোন রুলস রেগুলেশন মানছে। এটা কি যে পিআই এর প্রধান একজন জেনারেল বসাচ্ছেন, জেনারেল তৈরি করা হয় যুদ্ধের জন্য, পিআই এর প্রধান কেন হবে? এই জন্য কিন্তু ওনার অনেক খেসারত দিতে হবে। আমরা এই বিতর্ক শেষ হবে না। খুবই চমৎকার বলেছেন। অবশ্যই আমরা প্রশ্ন এবং উত্তর, বিতর্ক এর মধ্যেই আমরা অনেক কিছু জানতে পারবো। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল দেখা হবে 9টা 30 মিনিটে। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।